আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ বই থেকে হাসান আজিজুল হক রচিত হেমাপ্যাথি অ্যালোপ্যাথি গল্পটি পড়ব। গল্পটি কিন্তু অত্যন্ত সুন্দর করে লেখক আমাদের জন্য লিখেছেন। গল্পটি পড়ে আমরা জানতে পারবো হেমাপ্যাথি এবং অ্যালোপ্যাথির সম্বন্ধে এখানে লেখক কী মজাদার মেসেজ আমাদের দিয়েছেন। হেমাপ্যাথি হচ্ছে আমাদের দেশীয় যে ডাক্তার যারা শিশির মধ্যে ছোট ছোট গুটি দেয় বড়ি, আর অ্যালোপ্যাথি তো ওই যে শিশি ভরা ওষুধ ট্যাবলেট ক্যাপসুল এগুলো দেয়। এই হচ্ছে ডাক্তার। তো এদের সম্বন্ধে লেখক মজাদার মেসেজ আমাদের দিয়েছেন, মজাদার তথ্য আমাদের জানিয়েছেন, সেটা আমরা গল্পের মাধ্যমে পড়ব। 30-35 বছর আগে আমাদের গায়ে দুজন ডাক্তার ছিলেন, একজন হোমিওপ্যাথ আর একজন অ্যালোপ্যাথ। গায়ের লোক ঠিক ঠিক বলতে পারতো না, একজনকে বলতো হেমাপ্যাথি আর একজনকে বলতো অ্যালোপ্যাথি। দুজনের চিকিৎসার ধরন ছিল বাঁধা, ওষুধও দিতেন একরকম। এখানে গ্রামের 30-35 বছর আগের যে দুজন হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ডাক্তার ছিল তাদের সম্বন্ধে বলা হয়েছে। হোমিওপ্যাথ অঘোর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে 2-3 ফোঁটা স্পিরিট টপ টপ করে ফেলে 3-4টি পুড়িয়া করে দিতেন। খেতে ভালো লাগতো না, মন্দও লাগতো না। কখনো কখনো আবার স্রেফ টিউবওয়েলের পানিতে 2-3 ফোঁটা স্পিরিট মিশিয়ে দিয়ে বলতেন, যা খা গে যা। ওষুধ হাতে নিয়ে আমি হয়তো ফস করে জিজ্ঞেস করে বসতাম, ডাক্তারবাবু ভালো হবে তো? অঘোর ডাক্তার দাঁত মুখ খিচিয়ে বলে উঠতেন, ভালো হবে না মানে? ভালো হয়ে উপচে পড়বে, যা ওষুধ খাগে। আমি বলতাম, পেটের ভেতর গড়গড় করে। ও কিছু না, ব্যাঙ হয়েছে তোর পেটে। এখানে ওই যে অঘোর ডাক্তার হচ্ছেন হোমিওপ্যাথি ডাক্তার, তার কাছে গেলে তিনি, তোমরা তো জানোই যে হোমিওপ্যাথি ডাক্তার ওই যে ছোট ছোট গুড়ির মধ্যে ওই 2-3 ফোঁটা স্পিরিট দিত, আবার কখনো পানির মধ্যে স্পিরিট দিয়ে ওগুলো খেতে বলতেন। তো লেখক আবার জিজ্ঞেস করতেন যে ভালো হবে তো? ডাক্তার তখন বলতেন ভালো হয়ে উপচে পড়বে। আর যখন লেখক বললেন যে পেটের মধ্যে গড় গড় শব্দ হয়, তখন ডাক্তার সাহেব কী বলছিলেন, যে তোর পেটে ব্যাঙ হয়েছে। ওরে বাবা, ব্যাঙ হয়েছে আমার পেটে, গো গো শব্দ হয় যে ডাক্তারবাবু। তখন লেখক আবার ভয় পেয়ে বলতেন এ কথা, ও কিছু না, ব্যাঙ ডাকে গো গো করে। আমার ওষুধ যেই এক পুড়িয়া খাবি দেখবি তখন ব্যাঙের লাফানি। কি করে দেখবো ব্যাঙ যে পেটের ভেতরে? লেখক ডাক্তার সাহেব বলতেন যে ওষুধ এক পুড়িয়া একবার খেলেই ব্যাঙের লাফানি দেখতে পাবি। তখন লেখক আবার বলতেন যে কিভাবে দেখবো? দেখতে তো পারবো না, কারণ পেটের ভিতরে না সেটা। অঘোর ডাক্তার তখন বলতেন, ওরে বাবা, দেখবি মানে বুঝবি, বুঝবি ঠেলা। এই হচ্ছে আমাদের গায়ের 1 নম্বর ডাক্তার অঘোর বাবুর কথা। এই যে অঘোর ডাক্তারের কিভাবে তিনি ডাক্তারি করতেন তার প্রথম নমুনা কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার 2 নম্বর তোরাব ডাক্তারের কথা বলি। আগেই বলেছি ইনি ছিলেন অ্যালোপ্যাথ ডাক্তার। কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না। শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুক্কো সাফ করতেন। হুক্কো মানে কি ছিল? গ্রাম দেশে এক সময় বয়স্করা হুক্কা খেতেন, সেই হুক্কা কথা এখানে বলা হয়েছে। বলছেন তিনি যে কোনো পাস না, সেটা কিন্তু সবাই জানে। তিনি ওই এক ডাক্তারের হুক্কা পরিষ্কার করতেন। সে যাই হোক, তোরাব ডাক্তারের একটা ছোট্ট শেয়াল রঙের বেতো ঘোড়া ছিল। কী রঙের? শেয়াল, শেয়াল যেই রঙের হয় সেই রকম একটা ঘোড়া ছিল তোরাব ডাক্তারের। তার সামনের পা দুটি ছাদনা দড়ি দিয়ে বাঁধা থাকতো প্রায় সময়। সামনের পা দুটা একসাথে দড়ি দিয়ে বেঁধে রাখতো। এই বাঁধা পা নিয়ে লাফিয়ে লাফিয়ে গায়ের আশেপাশে চড়ে বেড়াতো ঘোড়াটা। কারো ক্ষতি করতে কখনো দেখিনি কোনো দিন। বলছে ঘোড়াটা লাফিয়ে লাফিয়ে ঘুরতো গ্রামময়, কিন্তু কখনো কারো ক্ষতি করতো না। তোরাব ডাক্তার খালি ডাক্তারিই করতেন না, নিজের হাতে হাল চাষ করতেন। বর্ষা আর শীতের সময় ডাক্তারির ধার ধারতেন না তিনি। বর্ষাটা হচ্ছে চাষাবাসের
সময়, আর শীতকালটাও হচ্ছে ফসল কাটার মৌসুম। এই সময় রোগী মরে গেল তোরাব ডাক্তারকে পাওয়া যাবে না। কি বলছেন তিনি? খালি ডাক্তারই করতেন না, তিনি বর্ষাকালে এবং শীতকালে ব্যস্ত থাকতেন অন্য কাজে। বর্ষাকালে করতেন চাষাবাদ আর শীতকালে ফসল কাটতেন। এই সময় হাজার সমস্যা হলেও রোগী ডাক্তার পাওয়া যেত না। বর্ষা আর শীতে গায়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নাই, যেহেতু ডাক্তার নাই। রোগও ওই সময় দেখা দিলে রোগীরা সেটাকে গুরুত্ব দিতেন না। এই দুই সময়ে কাজ করতে না পারলে পেটে ভাত জুটবে না, কাজেই রোগ টোগ সব শিখে তুলে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে। বলছে এই দুই সময় অসুস্থ হলে ওটা একে ডাক্তার পাওয়া যাবে না, আরেক ফসল না করলে তো পেটে ভাত জুটবে না। তারপর শরৎকাল এলে তোরাব ডাক্তারের মোটামুটি অবসর হতো, আর গায়ের লোকদেরও রোগী হয়ে শুয়ে থাকার একটু আধটু মৌকা মিলত। মানে তখন কাজ শেষ, গ্রাম অঞ্চলে তখন আর কাজ নাই, কাজেই ডাক্তারও তখন ফুরসত, রোগীরাও তখন ডাক্তার দেখাতে পারত। এই সময়ের জন্যই যেন ওত পেতে থাকতো ম্যালেরিয়া জ্বর। বাঘ যেমন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারির টুটি কামড়ে ধরে, ঠিক তেমনি করে ম্যালেরিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের ওপর ঝাঁপিয়ে পড়তো। বলছে এই যে শরৎকালে যে ডাক্তার পাওয়া যেত, তোরাবালি ডাক্তারকে, তখন মানুষেরও অসুখ বিসুখ দেখা যেত, আর এবার সময় সবচেয়ে বেশি দেখা যেত কি? ম্যালেরিয়া জ্বর। এখানে বাঘ যেভাবে শিকার ধরে সেই শিকারের সাথে তুলনা করেছেন এই জ্বরকে। এটা ঘটতো আশ্বিন মাস থেকে। ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর তখন আর কিছু ছিল না। বলছে ম্যালেরিয়াই ছিল তখন সবচেয়ে বেশি বড় অসুখ। ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা ন্যাকড়া তেনা গায়ে পেঁচিয়ে কোকাতো। আর সে কি কাঁপুনি! কাঁপুনি থামবার জন্য পাথরের জাঁতা পর্যন্ত গায়ে চাপাতে দেখেছি। ম্যালেরিয়া জ্বর হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর হয়, হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর, আবার হঠাৎ জ্বর কমতো। জ্বর কমতো কি সেরকম কমতো না আর কি, খানিকক্ষণ একটু হয়তো লাগতো, সুবিধা লাগতো, শরীরটা ভালো লাগতো। এই সময়টাই ছিল তোরাব ডাক্তারের মজা। ঘরে ঘরে লোক ম্যালেরিয়ার জ্বরে ধুঁকছে, চিকিৎসার জন্য তোরাব ডাক্তার ছাড়া গতি নেই। ম্যালেরিয়ার পুরনো হয়ে গেলে কিছুতেই সারতে চায় না। ম্যালেরিয়া রোগ বেশি দিন হয়ে গেলে সেটা সারা মুশকিল হয়ে যায়। কাজেই এই সময় তোরাব ডাক্তারের খুব কদর ছিল এবং তিনিও টাকা ইনকাম করতেন। পেটের মধ্যে পিলে উঁচু হয়ে ওঠে, হাত পা হয়ে যায় প্যাকাটির মতো সরু, পেট বড় হয়ে যায় আর হাত পা চিকন হয়ে আসে। তোরাব ডাক্তারের এইরকম অনেক পিলে ওঠা পুরনো ম্যালেরিয়ার রোগী ছিল। রোগের আর একটা সময় ছিল চৈত্র বৈশাখ মাসের কথা বলা হয়েছে। ওই সময়টায় কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত। ওই চৈত্র বৈশাখ মাসে কলেরা হচ্ছে ডায়রিয়া, আর বসন্ত হচ্ছে জাহাম, জল বসন্ত, গুটি বসন্ত, সেইটা। ম্যালেরিয়া আর কলেরার সব রোগী তোরাব ডাক্তারের। বলছে ম্যালেরিয়ার আর কলেরার, ডায়রিয়ার সব রোগী তোরাব ডাক্তারের, কারণ এগুলোর জন্য ওই হোমিওপ্যাথি ওষুধ খেলে ধীরে ধীরে, হোমিওপ্যাথিতে ধীরে ধীরে আরোগ্য হয়, মানুষ সেরে ওঠে। ওই ডায়রিয়া হলে তো আর ধীরে ধীরে কোনো কাজ নাই, তখন ঝটপট সারতে হয়। ম্যালেরিয়াও তাই। এখানে অঘোর ডাক্তারের কোনো ভাগ ছিল না, মানে এই দুই চিকিৎসায় অঘোর ডাক্তারের স্থান ছিল না। জ্বর হলে, সর্দি হলে বেশি খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ছেড়ে দিলে লোকে অঘোর ডাক্তারের কাছে যেত। বলছে জ্বর সর্দি বা হালকা পেট খারাপ হলে অঘোর ডাক্তারের কাছে যেত।
আনা 2 পয়সা দিলেই তিনি দিয়ে দিতেন 2-3 পুড়িয়া ওষুধ। আনা 2 মানে 2 আনা পয়সা দিতে হতো, তাহলে 2-3 পুড়িয়া ওষুধ হোমিওপ্যাথি দিতেন আর কি। পয়সা দিতে না পারলে ধারেও দিতেন, এমনকি একটা লাউ বা 2টো শশা নিয়ে গেলেও তিনি রোগী ফেরাতেন না। এই যে লাউ, শশা, সবজি, ধান, চাল এগুলো দিয়ে ডাক্তারের চিকিৎসা কিন্তু এগুলো আগের দিনে বেশ ভালোই ছিল। অঘোর ডাক্তারের চাষবাসও ছিল না, ভিন গায়ে কলে যাবার ঘোড়াও ছিল না। হোমিওপ্যাথি ওষুধ রাখার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তার। তবে ওরকম বাক্য বাগিশ লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ। বলছে তার কিছুই ছিল না, তার ঘোড়া ছিল না, তারপর চাষবাসও তিনি করতেন না, কিন্তু বাক্য বাগিশ মানে কি, কথা বলতে পারতেন খুব ভালো। তিনি বলতেন, বলি মরতে তোরা আমার কাছে আসিস কেন বল দেখিনি, তোরাপের কাছে জানা তা তো যাবি না, গেলে যে বেটা কষাই ঘাঁটি মোটকে তাজা রক্ত খাবে তোদের। বলি এ কি ডাক্তার বল দেখিনি তোরা, তুই বললি আমার অসুখ করেছে, আর অমনি তোরা হয় ছুরি বার করবে, না হয় কোদাল বার করবে, না হয় কুড়াল বার করবে। মানে ওই যে অ্যালোপ্যাথি ডাক্তারের যেই কাজ, তারা তো ইঞ্জেকশন দেন, ঘাটা ফোড়া এগুলো অপারেশন করেন, সেই কথাই বলেছেন। একজন রোগী হয়তো বাধা দিয়ে বলল, না না ডাক্তারবাবু, তোরা ডাক্তার আবার কোদাল কুড়োল কবে বার করলে? ওই হলো লাঙলের ফলের মতো ছুঁচওয়ালা একটা বোতল বার করলো। একজন রোগী আবার বলল যে না, আবার সে কোদাল কুড়াল কবে বের করলো? তোরাব ডাক্তারের কথা বলছেন। বলছে ওই হলো, মানে ওই যে তার যে যন্ত্রপাতি ডাক্তারের, সেটা কি না ইঞ্জেকশন দেব, গলা কাটবো, মারবো, ধরবো। বলছে ওই হলো লাঙলের ফলার মতো ছুঁচওয়ালা ওই যে ইঞ্জেকশন আর কি। বলছে ইঞ্জেকশন দেয়, গলা কাটে, মারবো, ধরবো, তারপর ওষুধ চাও, দেবে তোমাকে 1 বোতল পিশাচের রক্ত। বলছে যে 1 বোতল ওই যে সিরাপের কথা বলা হয়েছে, ওয়াক্থু যেমন দুর্গন্ধ তেমনি বিশ্রী সোয়াদ, ছ্যা ছ্যা ছ্যা, ওই সিরাপের কথা বলছেন এখানে। আর আমাদের হোমিওপ্যাথ কি করছে, বাঘ যেমন ভেড়ার পা তাড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি করে একটি পুড়িয়া আমার এই ওষুধ তোমার পায়ের আঙ্গুলের ডগা থেকে জীবাণু বাবাজিদের খেদাতে খেদাতে মাথার চুলের ডগা দিয়ে বার করে দিচ্ছে, অথচ তুমি জানতেও পারছো না। বলছে এখানে ছুরি কাচির কোনো ব্যাপার নাই, 1 পুড়িয়া খেলেই জীবাণু যেন পায়ের ডগা থেকে মাথার চুল থেকে সারা শরীর বেয়ে চুল দিয়ে বের হয়ে যায়, রোগী টেরও পায় না। সে বছর শরৎকালে ধান কেবল ডাঁশিয়ে উঠেছে, ধানের ভেতর সাদা দুধ জমে চাল বাজছে, বেশ ঝরঝরে আবহাওয়া, আকাশ ভর্তি রোদ, একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। এমনি সময়ে হুড়মুড়িয়ে চলে এলো ম্যালেরিয়ার জ্বর। বলছে সে বছর শরৎকালে মাত্র, তখন তো নতুন ধান মাত্র আর কি পুষ্ট হয় নাই এখনও, ফুটতে শুরু করেছে, সেই সময়েই ম্যালেরিয়ার জ্বরের প্রাদুর্ভাব ঘটল, প্রভাব দেখা গেল। ব্যাস ম্যালেরিয়া জ্বরে লোক দমাদম বিছানা নিতে লাগলো, ছেলে বুড়ো কেউ বাদ যায় না। ম্যালেরিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো খুব মজা, ঠিক বেলা 10টার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ ঠেকে, তারপর গা একটু গরম হয়, চোখ দুটি সামান্য জ্বালা করে, তবে তারপর হুড়হুড় করে এসে পড়ে জ্বর। সঙ্গে সঙ্গে কি পিপাসা, ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না, পানি পেটে গিয়ে গরম হয়ে যায়, তারপর গাটা গুলিয়ে ওঠে, তারপরেই বমি।
বমি হয়ে গেলেই আবার পিপাসা, আবার ঘুটি ঘুটি পানি খাওয়া, তারপর আবার বমি। জ্বর কমে আসে আস্তে আস্তে। রাত 10টার দিকে একদম জ্বর চলে গিয়ে গা ঠান্ডা। গায়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জ্বরে পড়ল। তোরাব ডাক্তার হলুদ রঙের বড় বড় বিকট দাঁত বের করে এই বড় সিরিজ নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন। 2 পকেটে ভর্তি ম্যাপাকিন বড়ি। সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না। রোগী যেখানেই থাক, সে মাটির দাওয়াতেই হোক আর খোলা আকাশের নিচে উঠানেই হোক বা ঘরের ভিতরেই হোক, গলায় স্টেথোটি ঝুলিয়ে ইঞ্জেকশনের বাক্সটি হাতে নিয়ে তোরাব ডাক্তার ঠিক হাজির। লোকেই বা আর কি করে, কাজেই বাধ্য হয়ে তোরাব ডাক্তারকে ডাকতেই হয়। বেচারা অঘোর ডাক্তারের গুঁড়োতে যে কোনো কাজই হয় না। বলছে ওই সময় তোরাব ডাক্তারের কি পকেটে বড়ি, ম্যাপাক্রিন বড়ি, আর গলায় তার হাতে স্টেথোটি ঝুলিয়ে গলায় আর হাতে ইঞ্জেকশন নিয়ে তিনি গ্রামে ঘুরে বেড়াতেন। তখন তাকেই ডাকতে হতো, কারণ অঘোর ডাক্তারের ওষুধে কোনো কাজ হতো না এই অসুখে। সে যাই হোক, ঘরে ঘরে ঢুকেই গোদা গোদা একা বেকা আঙ্গুল দিয়ে তোরাব ডাক্তার রোগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নাড়ি পরীক্ষা করতেন। রোগীরা সব বলাই সাধু। হয়তো জিজ্ঞেস করলো, তবে কি ম্যালেরি জ্বর ডাক্তার সাহেব? তোরাব ডাক্তার দাঁত কড়মড়িয়ে বলতেন, তাছাড়া আর কি হবে, এই যে দেখাচ্ছি মজা, একটি ইঞ্জেকশন ম্যালেরিয়ার ভূত ছাড়বে, একটা ইঞ্জেকশনেই ম্যালেরিয়ার ভূত ছাড়বে, এই বলে তোরাব ডাক্তার উত্তর দিতেন। এই বলে আশেপাশের লোকদের আদেশ দিতেন, ধর তো এটাকে চেপে, সুইটা দিয়ে দেই একবার, আর 2 টাকা রাখো এখানে আমার সামনে, আমার ফি আর ওষুধের দাম। উহু, আগে টাকা রাখো, তারপর অন্য কাজ। তার এই কথা বলে তোরাব ডাক্তার কী বলতেন, যে রোগীকে চেপে ধরতে বলতেন, তাকে ইঞ্জেকশন দিবে, আর এর জন্য তার ডাক্তারি ফি এবং ওষুধের জন্য 2 টাকা আগে রাখতে বলতেন, তারপর চিকিৎসা করবেন। এই বলে তোরাব ডাক্তার একদিকের পকেটে টাকা 2 ভরতেন, আরেক পকেট থেকে বের করতেন ইঞ্জেকশন দেবার সিরিঞ্জ। কি প্রচণ্ড সিরিঞ্জ! তার ছুঁচ তো নয়, ঠিক যেন মোষের লাঙলের ফলা। লোকের গায়ে ফুটতে ফুটতে ছুঁচের মাথা গিয়েছে বোথা হয়ে। সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রোগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করত। বলছে যে সে যে ইঞ্জেকশন দিতেন, সেই ইঞ্জেকশন এতজনের গায়ে পুশ করতে করতে সূচ যেন বোথা হয়ে গেছে। সেটা দেখেই রুগী লাফিয়ে উঠত, পালাতে চেষ্টা করতো। তোরাব ডাক্তার চিকিৎসা করতেন, ধর ধর, ঠেসে চেপে ধর। সঙ্গে সঙ্গে 3-4 জন সন্ডা গোছের লোক গিয়ে বিছানার সঙ্গে চেপে ধরত রোগীকে। তারপর কোমরের কাপড়ের কষিটা খুলে তোরাব ডাক্তার মাংসের মধ্যে প্যাট করে ঢুকিয়ে দিতেন সেই মোটা ছুঁচ। সঙ্গে সঙ্গে রোগীর সমস্ত পাটা যেত অবশ হয়ে। বলছে সেই ছুঁচের পা যেন অবশ হয়ে যেত। এই রকম করে ইঞ্জেকশন দিয়ে সে বছর শরৎকালে তোরাব ডাক্তার 2 হাতে টাকা রোজগার করতে লাগলেন। ম্যালেরিয়ার প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তার রোজগার। ইঞ্জেকশন দিয়ে 2-3টে লোককে তো চিরদিনের জন্য খোড়া করে দিলেন। তার ম্যাপাক্রিন বড়ি খেয়ে কয়েকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল। বোঝে ইঞ্জেকশন দিয়ে অনেকজনে খোড়া হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে। আবার ম্যাপাক্রিন বড়ি খেয়ে কি হয়েছে, অনেকজনে কালা হয়ে গেল, মানে কানে শুনতে পাচ্ছিল না। তবু লোকে বাধ্য হয়ে তার কাছেই যেতে লাগলো। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অঘোর ডাক্তারের। তার কাছে আর কেউ যায় না। তার সংসার চলাই দায় হয়ে উঠল। শেষ পর্যন্ত কি আর করেন তিনি।
একদিন অঘোর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন ইঞ্জেকশন কিনে আনলেন। মনে মনে বললেন, তোরাপটার বড্ড বার বেড়েছে, খুব 2 পয়সা করে নিচ্ছিস না? কিন্তু আমি হচ্ছি সব্যসাচী, সে খবরটা তো জানিস না তোরাপ। আমি 2 হাতে তীর ছুটতে পারি, ইচ্ছে হলেই হোমিওপ্যাথি করব, আবার ইচ্ছে হলে এলোপ্যাথি ইঞ্জেকশন দিব। মনে মনে এইসব কথা ভেবে তিনি সিরিঞ্জের ছুঁচ কিনলেন খুব মিহি দেখে। কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপে চুপে বাড়ি ফিরে এলেন সন্ধ্যাবেলা। পরের দিন সকালবেলায় মুখটি ধুয়ে দাওয়ায় কাঠের টুল পেতে কেবল বসেছেন তিনি, এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এলো। ইদ্রিস আর তার পুরো পরিবারের অনেক দিন থেকে তার রোগী, শত অসুখ বিসুখে তারা কোনো দিন তোরাপ ডাক্তারের কাছে যায় না। বলে, হেমাপ্যাথির ওপর ওষুধ আছে নাকি ডাক্তারবাবু? মরলে আপনার হেমাপ্যাথি খেয়েই মরব, তবু তোরাপ ডাক্তারের হাতে জান দিতে পারবো না। ইদ্রিস আলীর বাড়ির লোকের কাছ থেকে অঘোর ডাক্তার শুনলেন যে গত 5-7 দিন থেকে ইদ্রিস নিদারুণ ম্যালেরিয়ার জ্বরে বেহুশ, কিন্তু তোরাপ ডাক্তারের নাম শুনলেই তার হুঁশ ফিরে আসছে। আর তখন সে বলছে, আমি অঘোর ডাক্তারের হেমাপ্যাথি খেয়ে মরব, কিছুতেই অ্যালোপ্যাথি চিকিৎসা করাবো না। কথা শুনে অঘোর ডাক্তার মিটমিট হেসে বললেন, কেন রে, অ্যালোপ্যাথি চিকিৎসাটা খারাপ হলো কোথায়? তোরাপ হলো ডাক্তার, ও আবার ডাক্তার হলো কবে? এখন থেকে আমি আধটু অ্যালোপ্যাথি করব ভাবছি। ইদ্রিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল, তুমি অ্যালোপ্যাথি করবে কি গো? তুমি আবার সুই দেবে নাকি? অঘোর ডাক্তার রেগে বললেন, কেন দেব না কেন, সব বিদ্যাই জানা আছে আমার, বুঝলে? চিকিৎসাটা তোরাপের লাঙল চালানো নয়, কেমন মিহি সুই কিনেছি দেখবি? ইদ্রিসকে আজ ফুরব, তুই যা, আমি আসছি। আর শোন বাবা, 2 টাকা আগে জোগাড় করে রাখিস। তোরাপও 2 টাকা করে নেয়, আমাকেও দিবি না কেন? অঘোর ডাক্তার কুইনাইন ইঞ্জেকশন নিয়ে এই খবর দেখতে দেখতে সারা গায়ে অঘোর ডাক্তার কুইনাইন ইঞ্জেকশন দিবেন, এই খবর দেখতে দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল। চাউর হয়ে যাওয়া মানে হচ্ছে সারা গায়ে এই খবর ছড়িয়ে পড়ল। গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছুটল ইদ্রিসের বাড়ির দিকে। ইদ্রিসের মেটে বাড়ির ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই। একটা লোক কোমরে চাদর জড়িয়ে হেরে গলায় চেঁচাতে লাগলো, এই সব বাতাস ছেড়ে দাও, বাতাস আসতে দাও। কিন্তু কে কার কথা শুনে? অঘোর ডাক্তার হেমাপ্যাথি ছেড়ে ইঞ্জেকশন দেবে, এ কি সোজা কথা? আচ্ছা, আমি এই অংশটুকু আবার পড়ছি তোমাদের সুবিধার জন্য। অঘোর ডাক্তার কুইনাইন ইঞ্জেকশন দিবেন, এই খবর দেখতে দেখতে সারা গায়ে চাউর হয়ে গেল, মানে সারা গায়ে ছড়িয়ে পড়লো। গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছুটল ইদ্রিসের বাড়ির দিকে। ইদ্রিসের মেটে বাড়ির ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই, মানে এত ভিড় হয়েছে। একটা লোক কোমরে চাদর ছড়িয়ে হেরে গলায় চেঁচাতে লাগলো, এই সব বাতাস ছেড়ে দাও, বাতাস আসতে দাও। কিন্তু কে কার কথা শুনে? অঘোর ডাক্তার হেমাপ্যাথি ছেড়ে ইঞ্জেকশন দেবে, এ কি সোজা কথা? রোগা অঘোর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ট্যাগ থেকে সিরিঞ্জ, ওষুধ এইসব বের করলেন। লোকজনের দিকে তাকিয়ে তার 2 হাঁটু থরথর করে কাঁপতে লাগলো। মুখে অবশ্য তম্বি করলেন, ভিড় কমাও, আলো আসতে দাও তোমরা। এই কথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় ছুঁচ লাগালেন, তারপর ওষুধ ভরে রোগীর দিকে এগিয়ে গেলেন। ঠিক এই সময় জ্বরের ঘোরে ভেঙে জবা ফুলের মতো
গোল দুটো চোখ মেলে ইদ্রিস বলল, ডাক্তারবাবু শেষে আপনার এই কাজ? এই বলে ইদ্রিস চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল। অঘোর ডাক্তার বললেন, ধর বাবা তোরা, ইদ্রিসকে একটু ধর। চোখ না খুলে ইদ্রিস বলল, কাউকে ধরতে হবে না ডাক্তারবাবু, আপনি ইঞ্জেকশন দেন, বরঞ্চ আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন। এই যে ডাক্তার, সে অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ছেড়ে অ্যালোপ্যাথির ডাক্তার সাজলেন, সিরিঞ্জ আনলেন, ওষুধ আনলেন। তখন ইদ্রিস কি বললেন যে আমাকে কারো ধরা, রোগী ডাক্তার যখন বললেন অঘোর ডাক্তার যে রোগীকে ইদ্রিসকে একটু ধরো, ইঞ্জেকশন দিবে, তখন ইদ্রিস বললেন যে আমাকে কাউকে ধরতে হবে না, আপনার যদি লাগে কাউকে বলুন আপনাকে ধরতে। হঠাৎ কেমন বোকার মতো অঘোর ডাক্তার হাসলেন। তারপর ইদ্রিসের কোমরের নিচে মাংসে হাত বুলাতে বুলাতে বললেন, হে হে বড় মিহি কিনেছি ছুঁচটা, এই তুললাম। এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় আবার বললেন, হে হে তোরাপের কম্য নয়, তোমরা দেখো একবার, এই তুললাম সিরিঞ্জ। এইবার বলেই প্যাঁট করে সিরিঞ্জের ছুঁচ ঢুকিয়ে দিলেন ইদ্রিসের কোমরের মাংসে। হাত কাঁপতে লাগলো তার। বারবার বলতে লাগলেন, গভীর করে ফুটতে হবে, গভীর করে ফুটতে। এই যা। পট করে একটা আওয়াজ উঠল আর হাহাকার করে উঠলেন অঘোর ডাক্তার, হায় হায়, ছুঁচ ভেঙে গেছে, ছুঁচ ভেঙে গেছে, গেল সর্বনাশ হলো, হায় হায়। ছুঁচটা তখন মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। অঘোর ডাক্তারের শীর্ণ দুই হাত আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে। তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেলল ছুঁচটা ইদ্রিসের কোমর থেকে। সবাই চুপ করে আছে। ছেলেটা দাঁত থেকে খুলে হাতে নিল ছুঁচটা। অঘোর ডাক্তারের দিকে চেয়ে বলল, এই যে ডাক্তারবাবু, পেয়েছি। অঘোর ডাক্তার দেখতে পেলেন না। ক্ষোভে দুঃখে তখন তার চোখে অশ্রুর ঢল নামছে। এই যে অঘোর ডাক্তার, যে হোমিওপ্যাথি ডাক্তার, তার কাজ ছিল না। ওই ডাক্তারের খুব ইনকাম হচ্ছিল, সে এই কারণে সে কী করলো, শহরে যে একটা চিকন সুচ আর সিরিঞ্জ আর কি আর ওষুধ কিনে নিয়ে আসলেন ইঞ্জেকশন দেওয়ার জন্য, এবং ইদ্রিসকে সেই ইঞ্জেকশন দিলেন। দেওয়ার পরে কি করলো, সে এমনভাবে, সে তো কখনো ইঞ্জেকশন পুশ করতে শিখে নাই, জানে না, এমনভাবে ইঞ্জেকশনটা দিল যে ছুঁচটাই ভেঙে গেল। তখন সে কিন্তু হাই হাই করছিল। এমন সময় একটা জোয়ান ছেলে এসে কামড় দিয়ে সেই ছুঁচটা বের করলো। ছুঁচটা বের করার পর ইদ্রিসের শরীর থেকে অঘোর ডাক্তারকে সেটা দেখতে দিলেন, কিন্তু সে এমনই বিহ্বল, এমনই ভয়ে কাতর হয়ে গিয়েছিলেন যে সে সেটা দেখতে পেলেন না। ক্ষোভে এবং দুঃখে তার চোখ দিয়ে শুধু পানি ঝরছিল, অশ্রু ঝরছিল, চোখের পানি ঝরছিল। এই হলো আমাদের হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ডাক্তারির গল্পের ঘটনা। শেষ হলো আমাদের আজকের সহজে সরল ব্যাখ্যা বিশ্লেষণের ক্লাস। খুব শীঘ্রই আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।